আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বসেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে কয়েকটা কথা বলার উদ্দেশ্যে। বিশেষত তোমরা সবাই শুনে থাকবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা মেডিকেলে হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, ভর্তির পরপরই দেখা যায় যে চান্স পেয়েছে সে সবার হয়ে যায়। আবার আরেকটা কথা প্রচলিত আছে যে জয়কুলের এক সেট বই পড়েই সে চান্স পেয়েছে। আসলে কোনো শিক্ষার্থী কি এক সেট বই পড়েই শুধু চান্স পেয়েছে? না এর পেছনের কারণ কোথায়? বা একজন শিক্ষার্থী চান্স পাওয়ার পরে তাদের ছবি সকল কোচিং সেন্টারের কাছে কিভাবে চলে যায়? এবং বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেলে হোক ভর্তির জন্য কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত? এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলব। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। তোমরা সবাই জানো বোর্ড পরীক্ষায় লক্ষ লক্ষ এ প্লাস পায়। তবে যখন এই অ্যাডমিশন টেস্ট হয় এই পার্সেন্টেজ ৬, ৭, ৮, ৯, ১০ এর মধ্যেই থাকে। অর্থাৎ প্রায় ৯০% ফেল করে। সাধারণ চিত্র আমরা এরকমই দেখি। এখানে কিন্তু আরেকটা ব্যাপার যে মোটামুটি যারা যোগ্য, যে নিজেকে যোগ্য মনে করে তারাই মূলত পরীক্ষা দিতে যায়। তারপরেও যে শতকরা ৯০ ভাগ বা ৯২ ভাগ ফেল করে যাচ্ছে, এর পেছনের কারণগুলো আমরা একটু দেখব। এই যে ব্যর্থতা, এর পেছনের কারণ হিসেবে বলা যায় যে সে হয়তো ভুল জায়গা থেকে ভুলভাবে ভুল কথা শিখে উত্তর করেছে। এজন্য বোর্ড পরীক্ষায় হয়তো এভারেজ নম্বর পেয়ে গিয়েছে। কারণ বোর্ড পরীক্ষায় সাধারণত লেখা থাকলেই নম্বর দেওয়া হয়। অন্তত বাংলা, ইংরেজি এই ধরনের সাবজেক্টগুলোতে আমরা এটাই দেখে আসছি। আর অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু একবারে হয় ১ না হলে মাইনাস এরকম একটা নম্বর, এরকম ব্যাপার। এখানে গোঁজামিল দেওয়ার সুযোগ নেই। এ কারণে দেখা যায় আমাদের পরীক্ষা ভালো হচ্ছে কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছে। পরীক্ষার পরে সবাই বলে যে হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু সময় যত যায় ২-১ দিনের মধ্যেই দেখায় নম্বর কমতে, কমতে মাইনাস ফিগারে চলে এসেছে। একটা ব্যাপার তোমরা দেখবে, যখনই কোনো শিক্ষার্থী ভালো করে ১ম, ২য়, তৃতীয় হলো, তখনই বলা হয়ে থাকে যে জয়গুলির এক সেট বই পড়েই সে ফার্স্ট বা ১ম হয়েছে বা ২য় হয়েছে বা ভালো করেছে। এখন প্রশ্ন হলো জয়কলির এক সেট বই পড়লেই চান্স পাওয়া যাবে কিনা? উত্তর যাবে। কারণ একটা বইতে এত বেশি পরিমাণ তথ্য থাকে যে কোনো মানুষের পক্ষে এত কিছু মনে রাখা একটু শ্রমসাধ্য বটে। অনেক বেশি পরিশ্রম করলে তখন হয়তো সে এত কিছু মনে রাখতে পারবে। যেমন দেখো একটা বই, এটা জয়কুলেরই একটা পেজ, ৭০৭ টা পেজ আছে ছোট, ছোট হরফ। এটা ৯ ডিজিট অথবা ১০ ডিজিটে লেখা। তোমরা যারা কম্পিউটার ভালো বোঝো তারা বুঝবে। এত ছোট করে লেখা। তার মানে বইতে সাধারণত উনারা দিয়ে রাখেন। প্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সবই থাকে মোটামুটি। উনারা দাবি করেন যে হ্যাঁ, প্রায় শতভাগ কমন। তবে এই কাজটাই সহজ হয়ে যায় যদি কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ এটা কোনো মেন্টর একটু দেখিয়ে দেন। একজন গাইড থাকেন যদি, যে এই টপিকটা একটু ভালো করে পড়া দরকার, এই টপিকটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা একটু কম দেখলেও চলবে। এভাবে যদি কেউ একটু সহযোগিতা তোমাকে করে দেয়, তাহলে তোমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তার মানে আমার বক্তব্য হলো, যদি জয়কুলের একটা গাইড তুমি পড়ো A to Z, তাহলে তুমি চান্স পাবে বটে। তবে যদি তোমাকে কেউ গাইড দেয় যে এই টপিকটা তো ভালো, এখান থেকে প্রশ্ন হবে বা এই ইউনিটে এখান থেকে প্রশ্ন হচ্ছে বা এই ইউনিটে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় শতভাগ, এগুলো যদি তোমাকে বলে দেয় কেউ, তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে। এখন প্রশ্ন ওঠে, অ্যাডমিশন জার্নিতে একজন মেন্টরের দরকার আছে কিনা? আমার মন বলে, আমার উত্তর যে একজন মেন্টর দরকার, অন্তত এই লেভেলে। কারণ হলো কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এটা যিনি প্রশ্ন দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, স্টাডি করছেন, তার যতটা জানা সহজ। তুমি হয়তো খুঁজে পাবে কিন্তু তোমার সময় লাগবে। অনেক সময় দিয়ে খুঁজে, খুঁজে তোমাকে এটা বের করতে হবে। আর সেটা যদি তুমি অনেক সহজেই পেয়ে যাও, তাহলে তোমার দেখবে সময় বেঁচে যাচ্ছে। এই সময়গুলো তুমি বারবার ওই টপিকগুলো পড়ে, পড়ে তুমি আত্মস্থ করতে পারবে। এখন কেউ, কেউ হয়তো বলবে যে, "কেন? ও তো কোচিং না করেও বা কোনো কারো সহায়তা না নিয়েও তো ভালো রেজাল্ট করেছে।" আমি বলছি এটার বিপরীতে।
যে হতে পারতো সে যদি ভালো গাইডলাইন পেত তাহলে হয়তো আরো ভালো করতো। হয়তো এখন ঢাবিতে বা মেডিকেলে একটা এভারেজ রেজাল্ট করেছে, চান্স পেয়েছে। কিন্তু সে হতে পারতো তার যে মেধা ছিল, সে হতে পারতো ১ম হয়েছে বা আরো ভালো কিছু করেছে। যা পেয়েছে তার চেয়ে ভালো রেজাল্ট করতো যদি সে একজন ভালো মেন্টরের সহায়তা নিত। অর্থাৎ আমি এখানে একজন মেন্টর বা একজন উপদেষ্টা, একজন সহায়ক অ যিনি উপদেশ দেবেন, পরামর্শ দেবেন, তার প্রয়োজনীয়তার কথা বলছি। আমি তার পক্ষে অবস্থান করছি। একটা ব্যাপার হলো এখন কোচিং সেন্টার নাকি সাধারণ যে আমরা যেটাকে বলি প্রাইভেট স্টাইলে যে পড়ানো হয় বিশেষ সাবজেক্ট বেস, বাংলা হোক, ইংরেজি হোক, সাধারণ জ্ঞান হোক, এই ধরনের। তোমরা দেখবে অনেক চটকদার বিজ্ঞাপন থাকে। মোড়ে, মোড়ে বিভিন্ন দেওয়ালে দেখবে এরকম বিজ্ঞাপন দেওয়া আছে। যে ভর্তি হলেই চান্স, চান্স পাওয়ার পর টাকা নেওয়া হয়। এরকম নানা রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। এক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে কখনো ঘুরে যাবে না। তুমি একটু যাচাই করবে। যাচাই করার পরে তারপরে সিদ্ধান্ত নিবে। আরেকটা ব্যাপার হলো তুমি কার কাছে পড়বে? অনেক সময় দেখা যায় পড়েছে ইতিহাসে বা দর্শনে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে সে ইংরেজি পড়ানো শুরু করেছে বা বাংলা পড়ানো শুরু করেছে। একটা ব্যাপার মনে রাখবে, কিছু কমন প্রশ্ন হয়তো পারবে কিন্তু যেটা তাত্ত্বিক, সেই বিষয়ে যার গভীর জ্ঞান আছে সেই শুধু বলতে পারবে। বিশেষ করে বাংলা সাহিত্যের অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো, সেগুলো একটু যারা সাহিত্যটা বোঝে তাদের কাছ থেকেই আসল উত্তর পাওয়া সম্ভব। এ সূত্রে একটা কথা, প্রচলিত গাইডগুলোতে ৫% ভুল আছে একথা মাথায় নিয়ে তোমাকে পড়তে বসতে হবে। কারণ একমাত্র কোরআনকেই বলা হয় যে নির্ভুল। আর যেকোনো বই হোক, এটা নির্ভুল এটা কেউ দাবি করে না। কম বেশি ভুল থেকেই যায়। এজন্য ৫% ভুল আছে বা কাছাকাছি ভুল আছে, এটা মেনে নিয়ে তোমাকে পড়তে বসতে হবে। অন্ধ অনুকরণ না করলে তোমার জন্য ভালো হবে। আরেকটা ব্যাপার হলো, যখন কেউ চান্স পায়, তখন সে সবার হয়ে যায়। এখানে আমার ওরা এবার ঢাবি গ ইউনিটে চান্স পেয়েছে, জন্য মিষ্টি নিয়ে এসেছিল। তুমি বিশেষত দেখবে যখন চান্স পায় সব কোচিং সেন্টার দাবি করে যে ও আমার কাছে চান্স পেয়েছে, আমার কাছে চান্স পেয়েছে। এটা কিভাবে হয়? একটা প্রশ্ন থেকেই যায়। এর কারণ হলো বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন সময়ে ফ্রি মডেল টেস্ট নেয়। যেমন আমাদের সেতু, মানে ওরা মডেল টেস্ট দিয়ে বেড়াতো। আমি বলতাম যে ঠিক আছে দাও, নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবে। তো ওর রেজাল্ট একটু দেখো। ঢাবিতে ৩য় হয়েছে, ঢাবির গ ইউনিটে ৪৯তম হয়েছে, গুচ্ছতে ৩৬তম হয়েছে। আবার এখানে একই রকম ওর নম্বরগুলো এখানে দেখানো হয়েছে। এই যে রেজাল্ট হচ্ছে, আমরা ওদেরকে বলতাম যে ঠিক আছে পরীক্ষা দাও, কারণ একটা আত্মবিশ্বাস বাড়ে। এই যে লেখাপড়া কিন্তু করেছে মূলত কোনো বিশেষ টিচারের কাছে বা মেন্টরের কাছে। বাংলা যেমন আমার কাছে পড়েছে, ইংরেজি অন্য কারো কাছে পড়েছে। তার মানে এরকম বিভিন্ন শিক্ষকের কাছে পড়লো। এই পড়ার পরে যখন চান্স পেয়েছে, তার আগে ও কিন্তু মডেল টেস্ট দিয়েছে। যে মডেল টেস্ট নেওয়া হলো, ফ্রি মডেল টেস্ট বা মডেল টেস্টগুলো নেওয়া হলো, ওখানে যারা ভালো করে, অর্থাৎ সেরা ২০ এর মধ্যে থাকলো, তাদের দিয়ে ছবি তুলে রাখে, তাদের দিয়ে ফর্ম পূরণ করিয়ে রাখে। তো এ কারণেই দেখা যায় যখনই কেউ চান্স পায়, সাধারণত ভালোরাই ভালো করে। অর্থাৎ যারা দেখবে যে যেকোনো ব্যাচের মধ্যে সেরা, যেকোনো পরীক্ষাতে সেরা ১০ এ থাকছে, তার মানে সম্ভাবনা তৈরি হয় যে এই শিক্ষার্থী ভালো করবে। আর যখনই কেউ চান্স পায়, তখনই দেখা যায় যে ওই ফুল সহ ওই ছবি পোস্ট করা হয়। এখন মডেল টেস্ট কারা, কারা নেয়? তোমরা জানো ইউসিসি হোক, যেকোনো কোচিং সেন্টার হোক, বিভিন্ন সময় মডেল টেস্ট নিচ্ছে। এমনকি সারা বাংলাদেশ ব্যাপী মেধা অন্বেষণের জন্য তারা এর বিভিন্ন পরীক্ষা নিয়ে রাখে। ১০০ নম্বর হোক, বিভিন্ন সময় হোক, ওই সময় কিন্তু ছবিগুলো তুলে রাখে। অর্থাৎ ছবি যে কখন তুলে রাখছে, এই ছবিটা কখন ব্যবহার করবে সেটা তুমি চান্স পাওয়ার উপর বুঝবে। তুমি হয়তো কখনো ওই কোচিংয়ে কখনোই ক্লাস করোনি, শুধু একটা পরীক্ষা দিয়েছিলে। সেই দিনে ১ম হয়েছিলে বা ভালো রেজাল্ট করেছিলে। সেই দিনে যে তোমাকে পুরস্কার দিয়ে রেখেছে, ছবি তুলে রেখেছে, মিষ্টি খাইয়েছে, সেই ছবি কিন্তু পরবর্তীকালে ওরা ব্যবহার করবে বিভিন্ন কোচিং সেন্টারগুলো। এজন্যই দেখা যায় একই ছবি বিভিন্ন কোচিং সেন্টারে দাবি করে ওরা যে এটা আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। আর বাস্তবতা হচ্ছে এরকম। এখানে একটা বিষয় খেয়াল করবে, যে ভালো করার সে কিন্তু সব জায়গায় ভালো করে।
যেমন এর আগে সেতুর কথা বললাম। এখানে দেখো রিজভি ঢাবিতে ৪৯, ঢাবিতে ৩০৭, গুচ্ছতে ২২৬, রাবিতে ইংলিশে ২৫তম র‍্যাংক করেছে। তার মানে যে পাচ্ছে সে কিন্তু পাচ্ছে। আরেকটা ব্যাপার দেখো, নম্বরের ব্যাপারটা। যাদের এভারেজ সব সাবজেক্টে মোটামুটি ভালো নম্বর আছে তারাই কিন্তু ভালো করছে। আরেকটা ব্যাপার হলো, সকল সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে, মোটামুটি সমান। কারণ কোন বছর কোন সাবজেক্ট কঠিন হবে এটা তুমি জানো না। একবার হয়তো বাংলা কঠিন হলো, আরেক বছর ইংরেজি কঠিন হবে, আরেকবার সাধারণ জ্ঞান কঠিন হবে, এরকম হয়। তার মানে তোমাকে একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এমন হলো তুমি হয়তো বাংলা পড়েই গেলে না, ঘটনাচক্রে ওই বছর বাংলা প্রশ্ন কঠিন হয়েছে। যেমন এবার মানবিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ খ ইউনিট, এই প্রশ্নটা খুব কঠিন হয়েছে বলা যায়। যারা ফেল করেছে বেশিরভাগই বাংলাতেই ফেল করেছে। এর জন্য তোমার জন্য জরুরি হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ যে সাবজেক্টই হোক তোমার পরীক্ষার বিষয়, সবগুলোতে মোটামুটি একটা সমান গুরুত্ব দিয়ে রাখবে। এখানে খেয়াল করো যে বাংলায় ও ৩৫-এর মধ্যে ৩৩ পেয়েছে, ইংরেজি ৩৫-এর মধ্যে ২৫ পেয়েছে, আর সাধারণ জ্ঞান ৩০-এর মধ্যে পেয়েছে ১৮। ছেলেটা আমার কাছেই পড়েছে রিজভি। ওর যদি সাধারণ জ্ঞানে মোটামুটি ২৫-২৭ হতো, তাহলে ওরা ভালোদের কাতারে থাকতো, অর্থাৎ সেরা ২০ যাদেরকে বলছি ওদের নম্বরের কাছাকাছি পর্যায়ে চলে আসতো। এর জন্য সবসময় একটা ব্যালেন্স রাখবে। বাংলায় যেমন ভালো রেজাল্ট করেছে, অন্যগুলো সাবজেক্টগুলোতেও একটু গুরুত্ব দিয়ে রাখবে, সমান গুরুত্ব দিয়ে রাখবে। আমি বলেছি যে ভালো যারা করে সব জায়গায় ভালো করে, ঢাবি ৪৫, ঢাবি ৪৫৩। এখানে বাংলায় খেয়াল করো, বিজ্ঞান ইউনিটে বাংলায় ১৫-র ১৫ পেয়েছে, কিন্তু অন্যগুলোতে নম্বর একটু খারাপ হওয়ার কারণে রেজাল্ট একটু খারাপ এসেছে। অথচ বাংলায় যখন ১৫ পায়, ইংরেজিতে যখন ১২ পায়, এই শিক্ষার্থীর প্রথম হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রস্তুতির ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখবে, এতে দেখবে তোমার মেরিট লিস্ট সামনের দিকে চলে আসবে। আর যদি মনে করো যে একটা অংশ যেটা ভালো পারো সেটাই শুধু পড়ছো সারাদিন, আরগুলোর কোনো খবর নেই। আমার কয়েকটা শিক্ষার্থী আছে বাংলাতে ভালো নম্বর, কিন্তু দেখা গেছে যে অন্যগুলো খারাপ, ইংরেজিতে ফেল করে ফেলেছে বা সাধারণ জ্ঞানেও ফেল করেছে। এই শিক্ষার্থী নম্বর দেখো, আমার খুবই কাছের একটা স্টুডেন্ট। আমি ওকে সবসময় মনে করতাম যে ও চান্স পাবে, কিন্তু দেখো আমি শুধু এটা বাংলা দেখে দেখে ভেবেছি ও তো চান্স পেয়ে যাবে, কিন্তু এখানে সাধারণ জ্ঞানে দেখো নম্বর এই যে ৩.৫ পেয়েছে। এখানে দেখো ১২,০০০ সিরিয়াল এসেছে গুচ্ছতে, অথচ বাংলায় পেয়েছে ২৮.৭৫। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও প্রস্তুতির ক্ষেত্রে ব্যালেন্স রাখেনি। শুধু বাংলা হয়তো ভালো লেগেছিল, বাংলার প্রতি ভরসা করে রেখেছে, কিন্তু সাধারণ জ্ঞানে একটু সময় দেয়নি। এই কারণে ওর বিরাট একটা ক্ষতি হয়ে গেছে। এজন্য তোমাদের প্রতি পরামর্শ থাকবে একটা ব্যালেন্স প্রিপারেশন নেবে, এবং শিক্ষক পছন্দের ক্ষেত্রে অবশ্যই একজন যে আসলেই ব্যাপারটা জানে সেই ব্যাপারটার প্রতি মনোযোগী হবে। যে কোনো বই হোক, কম বেশি ভুল থাকে, এই ব্যাপারটা মাথায় রেখেই পড়তে বসবে। যদি সম্ভব হয় একাধিক বই পড়বে, ভালো শিক্ষককে বেছে নেবে। তোমার কিন্তু পরীক্ষার সুযোগ একবারই তুমি বসতে পারবে মূলত, বিশেষ করে ঢাবি হোক, মেডিকেল হোক। যদিও ক্ষতিপূরণ দিয়ে তোমাকে আবার বসতে দেবে, কিন্তু এটা ক্ষতি হয়ে যাবে, তোমার তো একটা বছর লস যাবে। অনেক সময় দেখবে তোমাকে ফ্রি কিছু সুযোগ দেবে, যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি করে দিব। এই টাইপের যে সুযোগগুলো দেয়, অল্প কিছু টাকা খরচ হবে এই ভয়ে তুমি ফ্রি কিছু খেতে যাবে না। ফ্রি যেটা দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই ওটার কোয়ালিটি কম থাকে। একটা কথা মনে রেখো, তোমার অসুখ হয়েছে, তুমি এখন এলাকার কবিরাজকে দিয়ে দেখাবে, নাকি হাতুড়ি ডাক্তারকে দেখাবে, নাকি এমবিবিএস ডাক্তারকে দিয়ে দেখাবে, এটা তোমার ব্যাপার। তবে যখন রোগ প্রবল আকার ধারণ করে, যখন বড় রোগ হয়, কঠিন রোগ হয়, তখন আর ওই হাতুড়ে ডাক্তার বা কবিরাজের উপর ভরসা করে থাকা তোমার জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। কথাটা মনে রাখবে। ক্ষতি হয়ে গেলে তোমাকে কিছুই বলবে না, বলবে তোমার কপাল খারাপ, না হলে তুমি তো ভালোই ছিলে। ভালো যে কেমন ছিলে সেটা তো উনি মনে মনে বলবে, কখনো প্রকাশ করবে না। এজন্য তোমার জন্য জরুরি হবে ভালো একজন মেন্টর খুঁজে নেওয়া, যাচাই বাছাই করে। একজন বলেছে জন্যই না, তুমি একটু যাচাই করে নেবে। পারলে ২-১ দিন ক্লাস করে দেখো, অনলাইনে লেকচার আছে বিভিন্নভাবে। এগুলো আগে যাচাই করে নাও এবং তার অতীত ইতিহাসটা দেখো যে তার কাছ থেকে আসলে কেউ চান্স পাচ্ছে কিনা। অন্ধের মতো ফ্রি পড়াচ্ছে, ডাকসের জন্য তুমি পড়বে, এরকম করো না। নিজের জীবন ধ্বংস করে দিও না।
বড়দের কাছ থেকে পরামর্শ নাও, বড়দের কাছ থেকে দেখে শেখো, অন্যের জীবন থেকে দেখে শেখো। আর প্রথম থেকেই ইন্টারমিডিয়েট লাইফের প্রথম থেকেই তোমাকে একটু সতর্ক হতে হবে। একটা কথা মনে রাখবে, সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। তোমাকে অনেক শ্রম দিয়েই করতে হবে। অর্ধবার্ষিক হোক, বার্ষিক পরীক্ষা হোক, এগুলোতে খারাপ করে যাচ্ছ আর স্বপ্ন দেখছো যে তুমি বড় কিছু হবে, এটা কখনোই হবে না। প্রথম থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে লেগে থাকতে হবে। যে টপিকটাই পড়া হোক, ওই টপিকটা যখন একটু মনোযোগ দিয়ে দেখবে, মানে জাস্ট এই টপিক থেকে ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে, ওই প্রশ্নগুলো তুমি পারছো কিনা এগুলো একটু দেখবে। আমি যে লেকচার শিটগুলো তৈরি করি সেগুলোতে সাধারণত বিগত বছরের প্রশ্ন কোনগুলো, যেমন অপরিচিতা পড়ানো হলো, ওই টপিকের বিগত বছরের প্রশ্ন কি কোনগুলো, এগুলো সম্পর্কে একটু সচেতন করে দেই বা শিটে ওগুলো রেখে দেই, যেন একজন শিক্ষার্থী আগের থেকেই সতর্ক হতে পারে বা প্রস্তুতি গ্রহণ করতে পারে ওই ধারায়। অর্থাৎ সে যদি ওই প্রশ্নগুলো পারে তাহলে বুঝতে হবে যে তোমার লেখাপড়া হয়েছে। আর যদি মনে করো প্রশ্ন পারছো না, বানান সম্পর্কিত বিগত বছরের যে প্রশ্ন, এগুলো যদি তুমি না পারো, তাহলে তুমি যতই আত্মতুষ্টিতে ভুগো না কেন, তুমি মনে রাখবে তোমার আসলে লেখাপড়া হয়নি। এর জন্য কি করতে হবে, বছরের শুরুতে একটু কোন ধরনের প্রশ্ন এসেছে একটু খোঁজ খবর রাখবে। তাহলে কি হবে যে অন্তত ৩ মাসের জন্য আসলে কিছুই হয় না। তোমরা মেডিকেলের কথা জানো, মোটামুটি ৩ মাস ২.৫ মাস সময় পাওয়া যায়। অ্যাডমিশনেও ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস এরকম সময় পাওয়া যায়। এত অল্প সময়ে বাংলা পড়বে, ইংরেজি পড়বে নাকি সাধারণ জ্ঞান পড়বে, কিছুই হয় না। একের পর এক দিনে শিট দিয়ে দেবে। ওই শিট কখনো ২৪ ঘন্টায় পড়ে শেষ করা সম্ভব নয়। এজন্য সম্ভব হলে আগের থেকে একটু খোঁজ রাখবে, বছরের প্রথম থেকেই একটু সতর্ক হবে। কারণ একবারে ভিতর থেকে প্রশ্ন হয়, যেটা আসলে ২-৩ মাসের ওইভাবে টেনে পড়লে ভালো কিছু করা সম্ভব হয় না। আমরা দেখেছি রেজাল্ট তারাই ভালো করে যারা প্রথম থেকে লেগে থাকে। একাদশ শ্রেণীর শুরু থেকেই যারা লেগে থাকে, এখন যে সেক্টরেই হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বিশ্ববিদ্যালয় হোক, যারা প্রথম থেকে একটু সতর্ক থাকে, একটু লেগে থাকে, প্রস্তুতি গ্রহণ করে, তারাই শেষ পর্যন্ত ভালো করে। একটা কথা মনে রাখবে, সফলতার যেহেতু কোনো শর্টকাট ওয়ে নেই, অনেক শ্রম দিয়েই তোমাকে ভালো জায়গায় যেতে হবে। তোমরা যেহেতু স্বপ্ন দেখছো, এই স্বপ্ন সত্য হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। আরেকটা কথা, এ জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। 1000 বছরের একটা যাত্রা, একটা লম্বা যাত্রা ক্ষুদ্র পদক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়। তোমার সেই ক্ষুদ্র পদক্ষেপ আজকে থেকে শুরু হোক। তুমি যে যাত্রা শুরু করেছ, সে যাত্রা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, মেডিকেল হোক, যেখানেই হোক, সে যাত্রা আজ থেকে শুরু করো। ওই অ্যাডমিশনের সময়টা, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যে পড়বে, ওই চিন্তা করে বসে থেকো না, জীবনে ভুল করবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো, যে টপিকে পড়ো ওইটা সম্পর্কে, ওই ইউনিভার্সিটি প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন কি কি এসেছে, এগুলো যদি সলভ করতে পারো, তাহলে বুঝবে তোমার লেখাপড়া হচ্ছে, না হলে পড়া হবে না। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার স্বপ্ন সত্য হোক, স্বপ্ন পূরণ হোক, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।